যেহেতু আমার জীবন অনিশ্চিত, সুতরাং কিছুক্ষণ পাশে বসে থাকো তুমি। আমি শেষবারের মতো এক নিঃশ্বাসে কয়েকবার পাঠ করে ফেলি, ভালোবাসি কিতাব। এমন উক্তি শুনে রুহির সারা শরীর শীতল বয়ে যায়, গায়ে এক অদ্ভুত শিহরণ দিয়ে ওঠে। রুহি মনে মনে চিন্তা করতে থাকে, ভালোবাসা, ঈশান কি তাকে ভালোবাসে? এবার ঈশান রুহির দিকে ফিরে 2 কদম রুহির সামনে এগিয়ে যায়। এক হাত দিয়ে রুহির কোমর জড়িয়ে কাছে টেনে নেয়, আর এক হাত দিয়ে রুহির পেছনের চুল মুঠি ধরে আরো ঝুঁকে নিয়ে আসে নিজের দিকে। তারপর বলতে থাকে, তুই আমার হিমোগ্লোবিনে মিশে গেছিস। তোকে ভাবতে ভাবতে বুকের ব্যথাটা তীব্র হচ্ছে। তুই দূরে সরে গেলে রাত দুপুরে মস্তিষ্কে যন্ত্রণা করছে, আর এভাবেই ক্রমশ আমার আয়ু যাচ্ছে ফুরিয়ে। জড়িয়ে ধরবে আমায়? হয়তো একটু জড়িয়ে ধরলে আমার আয়ু বেড়ে যেতে পারে। তারপর কিছু একটা ভেবে রুহিকে দূরে সারিয়ে দেয়। পুনরায় বলতে থাকে, তুই তো চাস না আমার আয়ু বাড়ুক। তুই তো চাস পর্যায়ক্রমে আমি ধ্বংস হয়ে যাই। কতবার ধ্বংস করতে চাস আমাকে? তুই দেখ না, ধ্বংস হয়ে গিয়েছে আমি। তারপর বুকে আঙ্গুল তাক করে বলতে থাকে, এ দেখ, এখানকার আগুন দেখতে পাচ্ছিস তুই? একবার এখানে এসে দেখ, জ্বলে পুরো ছারখার হয়ে যাবে। রুহি হতভম্ব হয়ে শুধু ঈশানের কথা শুনছে। সব কিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ কেন ঈশান এমন ব্যবহার করছে তার সাথে, এটা তার বোধগম্য হচ্ছে না। ছলছল নয়নে ঈশানের পানে চেয়ে আছে। অন্ধকার রুমে সেই অচেনা ব্যক্তি হাতে ছবি নিয়ে ঈশানের ছবিতে আঁকিবুকি করতে থাকে নিঃসঙ্গভাবে, যেন এই ছবিতে নয় স্বয়ং ঈশানকে ছুরির আঘাত দিচ্ছে। তারপর অস্পষ্ট সুরে বলতে থাকে, আমি তো জানি তুমি শুধু আমার। তোমার এই অবদ্ধ চুলগুলো সরানোর একমাত্র অধিকার শুধুই আমার। তারপর কিছু একটা ভেবে রুহির ছবির দিকে আলতো হাত ছুঁয়ে দেয়, নেশার দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকে, তোমাকে ভালোবাসার মতো করেই ভালোবেসেছিলাম সবকিছুকে। কি অদ্ভুত, দেখতে দেখতে কেটে গেল 5টা বছর। সেদিনে প্রথম ঘড়ির কাঁটাকে মনে হয়েছিল বিশ্বাসঘাতক, নইলে কেন এত দ্রুত বয়ে যাবে সময়। আবার দেখা হলে ঘড়ির কাঁটাকে থামিয়ে দিব, আঙুল ঠেকিয়ে দিব তাতসের চাঁদ। পুরো পৃথিবী থমকে থাকুক, স্থির হয়ে সময় ঘড়ি সব জায়গায় নয় শব্দ বিরাজ করুক। শব্দগুলো বলতে থাকুক 2টি প্রাণের হৃদস্পন্দন, আর কাপড় ঠোঁটে বলে যাওয়া শব্দগুলো। পুনরায় অচেনা ব্যক্তিটি ঈশানের ছবিটা আগুনে দিয়ে পুড়িয়ে দেয়। তারপর রাগে বলতে থাকে, আমার রোহিকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। তুই চাইলে ওর ভাবনা থেকে আমাকে সরাতে পারবি না। আমি শুধু ওর জীবনে না, ওর রক্তে মিশে আছে, ওর হৃদস্পন্দনে মিশে আছে। ঠিক এইভাবেই পুড়িয়ে মারবো তোকে ঈশান চৌধুরী। তীব্র জ্বরে ছটফট করছে রুহি, কোনো হুঁশ নাই ধরতে গেলে। এই অসময়ে জ্বরের কারণেই রুহি খুঁজে বের করতে পারছে না ঈশান যে সে কখন রুম থেকে বের হয়েছে। তার রুমে আসার কোনো খোঁজ নাই। জ্বরে কাতর অবস্থায় ঘুমিয়ে পড়ে রুহি। হঠাৎ মধ্যরাতে রুহি কারো ঠোঁটের উষ্ণ স্পর্শ পায় নিজের কপালে। হাত দিয়ে কেউ তার কোমর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে খুব শক্ত করে। আস্তে আস্তে হাতের বিচরণ খুবই গাঢ় হতে থাকে। ঠোঁটের ছোঁয়া এখন রুহির কোমল অধর স্পর্শ করছে। রুহি পিটপিট করে চোখ খোলার চেষ্টা করে, কিন্তু সে পুনরায় ব্যর্থ হয়। একে তো গভীর ঘুম, তার মধ্যে জ্বর। কোনো মতে রুহি চোখ দুটো মেলে দেখতে পারছে না। শুধু সে অনুভব করতে পারছে কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। রুহির কানে সে ব্যক্তির হৃদয়ের স্পন্দনের আওয়াজ আসছে, খুবই চেনা। গভীর ঘুমের বিড়বিড় করে তুহিনের নাম নিতে থাকে। ঘুমের মধ্যেই বলতে থাকে রুহি, আমাকে ছেড়ে যাবেন না তুহিন, একটিবার ডাকুন না আমাকে লিটল অ্যাঞ্জেল বলে। এই ডাকটা শোনার জন্য খুবই তৃষ্ণার্ত আমি। লোকটি আরও শক্ত করে জড়িয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় রুহিকে। লোকটি তারপর রুহির কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল,
মাই লিটল অ্যাঞ্জেল, আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাইনি। আমি তো আছি তোমার মনে, তোমার হৃদস্পন্দনে। ভালোবাসি লিটল হার্ট। বলেই রুহির কপালে আলতো করে চুমু দিয়ে আরও কাছে টেনে নেয়। রুহিও চেনা কণ্ঠস্বর শুনে বিড়াল ছানার মতো গুটিয়ে শুয়ে থাকে বুকে। এ যেন এক গভীর প্রশান্তি। এই প্রশান্তির ঢেউ যেন তার আগেও রুহি পেয়েছে। এই হৃদয় স্পন্দনের আওয়াজ খুবই চেনা, তার ঘুমের মধ্যে এসে অনুভব করতে পারছে। বছর খানেক পুরনো সেই অনুভূতি। সে অনুভূতির জন্য কাঙ্গাল ছিল রুহি। সেই অনুভূতি হোক বাস্তবে কিংবা স্বপ্নে, সেটাকে এড়িয়ে যেতে চায় না, উপলব্ধি করতে চায়। ঈশান বাবা, তুই এখানে কি করছিস? গাড়ির মধ্যে কেন ঘুমিয়ে আছিস? কারো গলার আওয়াজ শুনে ঈশান তাড়াতাড়ি চোখ মেলে তাকায়। কাল রাতে সে গাড়ির মধ্যে ঘুমিয়েছিল। জানালা দিয়ে বাইরে তাকাতেই তার মাকে চোখে পড়ে। কিন্তু মা, এ সময় এখানে কি করছে? আসতেই তো পারে তার ভাইয়ের বাড়ি। এসব চিন্তাভাবনা সেদ ঘটিয়ে গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে যায়। কিছু না মা, এমনি আর কি, ঘুম আসছিল না, তুই গাড়িতে ঘুমিয়ে গেছিলাম, কখন টেরই পাইনি। আমেনা বেগম আর কিছু বলতে গিয়েও বলল না। সে নিশ্চয়ই কিছু একটা বুঝেছে, তাই চুপ করে ঈশানকে নিয়ে বাসার দিকে এগোতে থাকলো। আমেনা বেগমকে বাসায় ঢুকতে দেখে রুহির মা আশা এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে। আরে আপা, কেমন আছেন আপনি? এখন তো আসেনি না বাপের বাড়ি, আর সাথে বিয়াই বাড়িও। সময় পায় না ভাবি। যাই হোক, ভাইয়া কোথায়? আছে, ওপরে যান, গিয়া দেখা করে আসুন। এরই মধ্যে ঈশান বলতে থাকে, না, আমার অফিসে গুরুত্বপূর্ণ কাজ আছে, আমাকে যেতে হবে। এ কি বলছো বাবা? কালই তো মাত্র আসলে, এখনই চলে যাবা? না মামি, আসলে অনেক গুরুত্বপূর্ণ মিটিং আছে, না গেলে অনেক বড় লস হয়ে যাবে। মা যাওয়ার সময় রুইকে নিয়ে যাবে, সমস্যা নেই, আর আমিও সময় পেলে আসবো। বলে সেখান থেকে প্রস্থান করে। আমেনা বেগম তার ছেলের যাওয়ার দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেলে। রুহি কোনো রকম ঘুম থেকে উঠে চারিদিকে চোখ বোলায়। কেউ নাই। তবে কি কাল রাতে সে যা অনুভব করেছে তা নিতান্তই স্বপ্ন? এবার কিছু একটা ভেবে মুচকি হাসে। এরকম স্বপ্ন সে প্রতিদিনই দেখতে চায়। এরকম অনুভূতি সে প্রতিদিনই পেতে চায়, যা একমাত্র দেওয়ার সাধ্য একজনেরই আছে। রুহি ফ্রেশ হয়ে বিছানায় এসে বসে। হঠাৎ ফোনের টুং আওয়াজে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে। ফোনের কারো মেসেজ এসেছে, যেটি দেখে রুহি রহস্যজনকভাবে হাসে। তারপর কিছু একটা মনে করে রুহির চোখে জল চলে আসে। বাইরে মেঘলা আকাশের পানে চেয়ে বলতে থাকে, আর কত? একটি সাধারণ জীবন চেয়েছিলাম সৃষ্টিকর্তার কাছে, কিন্তু সৃষ্টিকর্তা আমার জীবনটাকে বিষণ্ণতায় চেয়ে দিয়েছে। এমন একটি গোলক ধাঁধার মধ্যে এনে রেখেছে, যেখান থেকে বের হওয়ার সাধ্য আমার নাই। শূন্য খাঁচা শূন্যই রয়ে গেল, তোমাকে পাওয়ার ইচ্ছা আফসোস অপূর্ণই রয়ে গেল। ইরা তল পেটে চেপে শুয়ে আছে। সকাল থেকে তার পেট অসম্ভব যন্ত্রণা হচ্ছে। এরই মধ্যে আকাশ রুমে প্রবেশ করে, যার কারণে ইরার অস্থিরতা আরও বেশি বেড়ে যায়। গায়ের চাদরটা আরেকটু উপরে উঠিয়ে চুপটি করে শুয়ে পড়ে। আকাশের দিকে একটুকু তাকিয়ে আর একটু কাছে এগিয়ে যায়। তারপর কপালে গলায় হাত দিয়ে চেক করতে থাকে জ্বর আসছে নাকি। কই, জ্বর তো নাই, সম্পূর্ণ সুস্থ। কি হয়েছে তোমার? চোখ মুখ এরকম কেন দেখাচ্ছে? অসুস্থ লাগছে নাকি? ইরা আমতা আমতা করে বলতে থাকে, দেখুন, আমাকে একটু বাইরে যেতে দিন প্লিজ। আমার খুব এমার্জেন্সি, বাইরে যাওয়া লাগবে, এটা খুবই দরকারি। কি প্রয়োজন আমাকে বলো, আমি এনে দিচ্ছি। ইরার এবার মাথায় রাগ উঠে যায়। শোয়া থেকে উঠে বসে বলতে থাকে, এইসব মেয়েদের পার্সোনাল জিনিস সব কিছু কি আপনাকে বলতে হবে? ছোট ছোট বাচ্চা অবুঝে নাই কেন প্রশ্ন করছেন? যথেষ্ট হয়েছে। আমি একবার বাইরে বের হলে আপনার নামে পুলিশ কেস করব। আকাশ একবার ইরার মুখের দিকে তাকিয়ে তারপর কোনো কথা না বলেই দরজা থেকে বেরিয়ে যায়, আর দরজাটা লাগিয়ে দিতেও ভুলেনি। ইরা আবার ব্যথার চোটে পেট চেপে কান্না করতে থাকে। বেশ কিছুক্ষণ পর আকাশ হাতে একটি প্যাকেট নিয়ে রুমে ঢুকে ইরার দিকে প্যাকেটটা এগিয়ে দিয়ে বলতে থাকে,
আমি এতটাও খারাপ না যতটা তুমি মনে করো আমাকে। ফ্রি মাইন্ডে সব কিছু বলে দিতেও তো পারতে। এসব তো নর্মাল, সব মেয়েরই হয়, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। আমি এতটাও আনমেচিউর না। আমি তোমার জন্য খাবার পাঠাচ্ছি, চেঞ্জ করে খাবার খেয়ে নিও। আর হ্যাঁ, এখন থেকে নিয়মিত ওষুধ খেতে হবে। ঔষধের কথা শুনে ইরা ভ্রু কুঁচকায়। কিসের ঔষধ? আমি তো সম্পূর্ণ সুস্থ, কেন ওষুধ খাবো? আকাশ কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চলে যায়। ইরা আবার শপিং ব্যাগটা খুলে ভেতরে যা দেখে তাতে লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। ইস, কি লজ্জা! এই লোকটা আসলেই একটি বদ। কোনো মতে নিজেকে তৈরি করে নেয়। রুহি আমার না তো রুহি কারোর না, আমার কাছ থেকে কেড়ে নিতে দিব না। কথাগুলো খুবই রাগে হিংস্রতায় বলতে থাকে তুষার। তার মনে এখন প্রতিশোধের আগুন জ্বলছে। রাত্রেবেলা ঈশান গাড়ি পাঠিয়ে দেয় আমেনা বেগম এবং রুহির জন্য। তারা রুহির বাসা থেকে বিদায় নিয়ে গাড়িতে করে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ মাঝপথে ব্রিজের উপর গাড়িটা থামিয়ে দেয় ড্রাইভার। থামিয়ে দেওয়ার পর্যাপ্ত কারণ আছে, কারণ সামনে দাঁড়িয়ে আছে 4 থেকে 5টা গাড়ি। আমেনা বেগম একটু ভড়কে যায়। রুহি আমেনা বেগমের হাত চেপে ধরে। সামনের গাড়ি থেকে কয়েকজন কালো মাস্ক পরা লোক রুহিদের গাড়ির সামনে এসে হামলা করতে থাকে। এক পর্যায়ে আমেনা বেগমের হাত থেকে রুহিকে ছাড়িয়ে টানতে টানতে তাদের গাড়ির দিকে নিয়ে যায়। রুহি তাদের থেকে ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সে সম্পূর্ণ ব্যর্থ। এতগুলো মানুষের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়া রুহির একার পক্ষে সম্ভব না। আমেনা বেগম ঘাবড়ে গিয়ে ঈশানকে ফোন লাগায়, কিন্তু আশ্চর্যজনকভাবে এখানে ফোনটা ঢুকছে না। এদিকে রুহিকে জোর করে গাড়িতে তুলে তারা চলে যায়। একটি রুমের চেয়ারের সাথে বেঁধে রাখা হয় রুহিকে, আর তার সামনেই বসে আছে তুষার। তুষার রুহির একটা ভিডিও করে কাউকে সেন্ড করে আর ডেভিল হাসে বলতে থাকে, এবার তুমি কি করবে মাই ব্রাদার? মিটিংয়ে ঈশান নিজের ফোনের দিকে তাকাতেই অবাক, কারণ তার মায়ের অসংখ্য কল তার ফোনে। হঠাৎ একটি ভিডিওয়ে চোখ পড়ে। ঈশানের ভিডিওটি অন করতেই চোয়াল শক্ত হয়ে যায়। রাগে টেবিলের উপর ফাইলগুলো ছুঁড়ে চারিদিকে ফেলে দেয়। কোনো মতে অফিস থেকে বের হয়ে গাড়িতে বসে। উদ্দেশ্য তুষারকে চিরতরে পৃথিবী থেকে বের করে দেওয়া। এরই মধ্যে ঈশানের ফোনে আকাশের কল আসে। আকাশের কলটি রিসিভ করে ঈশানের কিছু বলার আগেই ওপাশ থেকে আকাশ বলতে শুরু করে, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। ইউরোপ থেকে কল এসেছিল, ও কমার থেকে বের হয়ে গিয়েছে আজ থেকে 5 দিন আগে। আশ্চর্যজনক বিষয় হলো, দীর্ঘ 5 বছর কমায় থাকার পরও তার শরীর সম্পূর্ণ দুর্বল থাকবে। কে একজন সাহায্য করেছে তাকে পালানোর জন্য। ওখানে আর নাই। আমার মনে হচ্ছে ও বাংলাদেশে ব্যাক করেছে। এটা শুনে ঈশান রাগে আরো জোরে ড্রাইভিং করতে থাকে। তারপর আকাশকে বলতে থাকে, এসবের পিছনে কে থাকতে পারে? ওকে কিছুতে রুহির সামনে আসতে দেওয়া যাবে না। এত বছর ধরে সাজানোর প্ল্যান সবকিছু শেষ হয়ে যাবে। তুই হসপিটালে খোঁজ নে, কে কে ওখান থেকে বের করেছে। আর যাই হোক, ও যেন রুহির সামনে না আসে। তারপর কলটি কেটে দেয়। এদিকে ঈশানের রাগে ঘাড়ের রগ ফুলে গিয়েছে, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। কোনো মতে এখন সে রুহির ধারে পৌঁছাতে চাচ্ছে। এদিকে তুষার কাউকে ফোন দিয়ে বলতে থাকে, সব কিছু ডান, প্ল্যান মোতাবেক সব কিছু চলছে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এখন তোমার সবার সামনে বের হলে চলবে না। সময় হলে তুমি সবার সামনে আসবে, তার আগে কিছুদিন লুকিয়ে থাকো। অপর পাশের ব্যক্তিটি কিছু বলে না, শুধু নীরবে থাকে। এত বছর গভীর নিদ্রা থেকে সে একটা নতুন জীবন পেয়েছে। এত তাড়াতাড়ি সে সেটাকে হারিয়ে যেতে দিবে না। সব কিছুর হিসাব নেবে। কিছুই শেষ হয়নি, সবে তো মাত্র শুরু। ঈশানের গাড়িটা একটা গ্যারেজের সামনে এসে দাঁড়িয়েছে। ঠিকানাটা তুষার ইমেল করে পাঠিয়েছে তাকে, কিন্তু চায়টা কি সে? নিজেকে কোনো মতে শান্ত করে সামনের দিকে এগোতে থাকে। হঠাৎ পেছনে কারো উপস্থিত টের পেয়ে বাঁকা হাসে ঈশান। কি ভেবেছিস আমার দুর্বল জায়গায় আঘাত করে ছাড় পেয়ে যাবে?
তুষার ঈশানের কথা শুনে ঈশানের সামনে মুখোমুখি হয়ে দাঁড়ায়। মাই ডিয়ার ব্রাদার, আমার জিনিসের প্রতি কেন তোর এত নজর? আই মিন সিরিয়াসলি। প্রথমে ওই সো কল্ড তুহিন, আর সেকেন্ডলি তুই। আশ্চর্যজনক বিষয়, তুই আমার সাথে মিলে রুহির মাধ্যমে তুহিনকে মারার প্ল্যান করলি, আর এখন তুই সেই রুহির প্রেমে পড়ে গেলি। বিষয়টা কি অদ্ভুত না? এসব বাজে কথা বন্ধ কর তুষার। চুপচাপ রুহিকে আমার কাছে ফিরিয়ে দে। তখনই তুষার ঈশানের কাছে একটি চাবি দিয়ে সামনের দিকে ইশারা করে। ঈশান অবাক নয়নে ভাবে চাবির দিকে তাকিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সামনের দরজাটা তালাবদ্ধ ছিল, চাবি দিয়ে খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে ঈশান স্তব্ধ হয়ে যায়, কারণ জীর্ণ শীর্ণভাবে গুটি মেরে এক কোণায় বসে আছে রুহি। চুলগুলো এলোমেলোভাবে চারিদিকে লেপ্টে আছে। রুমের মধ্যে লাল আবছা আলোয় খুবই আবেদনময়ী লাগছে রুহিকে। কারো উপস্থিত টের পেয়ে মুখ তুলে চায় রুহি। হঠাৎ অনাকাঙ্ক্ষিত একটা কাজ করে বসে ঈশান। দৌড়ে গিয়ে রুহিকে জাপটে ধরে। হঠাৎ হওয়ায় রুহিও কিছুটা স্তব্ধ হয়ে যায়। পরক্ষণে পরিস্থিতি বুঝে ঈশানকে দূরে সরিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। রুহি, ভয় পেও না, আমি চলে আসছে। তোমার কিচ্ছু হবে না। চলো এখান থেকে বেরিয়ে যাব। রুহি ছলছল নয়নে ঈশানের দিকে তাকায়। তাৎক্ষণিক রুমের মধ্যে তুষার এসে ঈশানের কাছ থেকে রুহিকে ছাড়িয়ে নিয়ে যায়। ঈশান তেড়ে আসতে গেলে কিছু গুন্ডা এসে ঈশানকে চারিদিক থেকে ঘিরে ধরে। রুহি ভয়ে আড়ষ্ট হয়ে আছে। তাৎক্ষণিক হাতের বন্দুকটা রুহির মাথা বরাবর রাখে। এই কি করছিস? ছাড় ওকে। দেখ তুষার, ওর যদি কিছু হয় তোকে আমি জানে মেরে ফেলবো। তোর সাহস কি করে হয় ওর হাত ধরার? তোর এই হাত আমি ভেঙে গুড়িয়ে দিব। সাহস থাকলে একবার ছেড়ে দেখ আমাকে। তুষার অন্য হাতে একটি বন্দুক ঈশানের দিকে ছুঁড়ে মারে। ঈশান সেটি হাতে নিয়ে ধরে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা কারোই বোধগম্য নয়। তবুও তুষার বলতে শুরু করে। রুহিকে জিন্দা দেখতে চাইলে নিজেকে শ্যুট কর, আর না হলে আমি রুহিকে শ্যুট করব। এবার চিন্তা কর তুই কোনটা করবি। বলে পিস্তলটা আরেকটু জোরে ঠেসে ধরে রুহির মাথায়। রুহি ভয়ে তীর তীর করে কাঁপতে থাকে। ঈশান একবার রুহির দিকে দৃষ্টিপাত করে, তারপরে পিস্তল উঠিয়ে নিজের মাথার দিকে তাক করে। তুষার সেটি দেখে মনে মনে ভীষণ আনন্দ হয়। অবশেষে সে তার দুর্বল জায়গা খুঁজে পেয়েছে। একবার ঈশানকে দুনিয়া থেকে পাঠিয়ে দিয়ে সে রুহিকে নিজের করে নেবে। কি হলো, দেরি করছিস কেন? শ্যুট কর, না হলে আমি রুহিকে শ্যুট করব। তাৎক্ষণিক গোলাগুলির আওয়াজ আসতে থাকে। রুহি চোখ দুটো খিচে বন্ধ করে। তাহলে কি ঈশান নিজেকে শেষ করে দিয়েছে রুহিকে সে বাঁচাতে? চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। পিটপিট করে চোখ খুলে ঈশানের দিকে তাকায়। সে তার দিকে তাকিয়ে রহস্যজনকভাবে হাসি দিচ্ছে। হঠাৎ পাশে তাকাতেই অবাক, তুষার নিজের হাত চেপে হাঁটু গেড়ে বসে পড়েছে, আর পেছনে কিছু গাঁটরা এসে তুষারকে আটকে নেয়। ঈশান ধীরে ধীরে তুষারের কাছে এসে চাপা গলায় বলতে থাকে। আমাকে এতটা কাছে খেলার ভেবেছিস তুই? আমার নাকের নিচ থেকে এত কিছু করে যাবি আর আমি টের পাবো না? এবার তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। তুষার রাগের দৃষ্টিতে ঈশানের দিকে তাকায়, কিন্তু কিছু বলতে পারে না। বাসায় এসে রুহি ফ্রেশ হয়ে ব্যালকনিতে বসে থাকে, গভীর মনোযোগ দিয়ে আকাশের দিকে চেয়ে আছে। ঈশান তাকে ওখান থেকে নিয়ে আসছে, সারা রাস্তায় কোনো কথা বলেনি, এমনকি বাসায় এসেও তার সাথে কোনো কথা বলেনি। রুহি খাবারের জন্য নিচে যাচ্ছিল, হঠাৎ তার ফুপি আমেনা বেগমের ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। রুহি একটু চিন্তিত হয়ে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখে তার ফুপি বুকে একটি ছবি জড়িয়ে ধরে কান্না করছে। আমেনা বেগম তাৎক্ষণিক রুহিকে দেখে, চোখ মুখ মুছে উঠে দাঁড়ায়। কি হয়েছে মা, কিছু বলবি? ফুপি, তুমি কেন কান্না করছো? কিছু না, ওই আমার বেপরোয়া ছেলেটার জন্য কেমন বদলে গিয়েছে। বাসায় এসে আবার চলে গিয়েছে। বাহিরে বলল আজকে নাকি বাসায় আসবে না। রুহি একটু ভ্রু কুঁচকালো, তার নজর হাতে থাকা ছবিটার দিকে। সে আর কিছু না বলেই পেছনের দিকে পা বাড়াতেই আমেনা বেগম তাকে ডাকে। রুহিমা, তোকে নিশ্চয় তোর বাবা সবকিছু বলছে। এমন কথায় রুহি স্তব্ধ হয়ে যায়, পেছনের দিকে ফিরে আমেনা বেগমের দিকে তাকায়। তখন আবার আমেনা বেগম বলতে শুরু করে।
ভাই আমাকে বলেছে সব কিছু, তোকে নিশ্চয়ই এটাও বলেছে ঈশান আমার নিজের ছেলে নাম। আর আমার একটা ছেলে ছিল যাকে ওই কুলাঙ্গার আসাদ খানের সাথে করে নিয়ে গিয়েছে। ওকে জন্ম দেওয়ার পরে ওকে নিজের বুকে দুধ খাওয়াতে পারিনি আমি। তার আগে আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তখনই আমার কোল আলো করে 6 বছর বয়সী ঈশান আসে। ওকে আমি খুব বেশি ভালোবাসি। ইদানিং ও আমার কাছে কেমন অপরিচিত হয়ে উঠেছে। হয়তো ওর মতন আমার ছেলেটাও বেশ বড় হয়েছে। জানিস, হাসপাতালে জন্মর পরে ওর শুধু একটা মাত্র ছবি আমার কাছে আছে। সেটাকে যত্ন করে উঠিয়ে রেখেছি স্মৃতি হিসেবে। হাসপাতালের সকল নার্স আমার ছেলেটার খুব প্রশংসা করেছে, বিশেষ করে ওর ওই বাদামি চোখ, যার দিকে তাকালে মানুষ সহজে হারিয়ে যায়। আমি আমার ছেলেকে দেখে খুব বেশি খুশি হয়ে যাই, কিন্তু আমার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হতে পারলো না। বলেই মুখ বুজে কান্না করতে লাগলো। হঠাৎ ওই বাদামি চোখের কথা উঠতেই চমকে যায় রুহি। কৌতূহলবশত আমেনা বেগমের হাত থেকে ছবিটা নিয়ে দেখে নবজাতক শিশুকে রুহির চোখ যায় সেই নবজাতক শিশুর চোখের দিকে। সেই চোখের মণি সম্পূর্ণ বাদামি। ভয়ে গা শিউরে যায় রুহির। তাহলে কি সে যা মনে করেছে তাই সত্য? তুহিনী ওর ফুপির ছেলে। রুহি আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। ঘরে গিয়ে লাইট অফ করে বসে পড়ে। আমি কি তাহলে আমার ফুপির ছেলেকে নিজের হাতে মেরেছি? তার মানে তুহিন আমার ফুপাতো ভাই, আর ঈশান ও তুষার তুহিনের দুই খালাতো ভাই। সব কিছু কেমন এলোমেলো লাগছে। কখনো চিন্তাও করতে পারিনি খান বাড়ির সাথে এভাবে জড়িয়ে যাব। না চাইতে তাদের সাথে আমাদের পরিবারের এত বড় একটা সত্য আছে। ভাবলে গা শিউরে যাচ্ছে রুহির। সে নাকি তুহিনকে নিজ হাতে মেরে ফেলেছে। ভাবতেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। এই সত্য ভার কিভাবে রুহি বয়ে বেড়াবে? রুহি দু হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে চিৎকার করতে থাকে। কেন এমন হলো? এই ভুলের প্রায়শ্চিত্ত সে কিভাবে করবে? তখনই কিছু একটা ভেবে চুপ হয়ে যায়। যার জন্য এত কিছু হয়েছে তাকে সে কখনোই ছাড়বে না। আমি তোমাকে কখনোই ছাড়বো না। যদি আমার নিজের হাত রক্তের লাল করতে হয় তাহলে আমি তাই করব। তোমার মৃত্যু আমার হাতেই লেখা আছে। বলেই ডেভিল হাসে। রাত যত গভীর হয় মানুষের বুকের যন্ত্রণাও ততটা গভীর হতে থাকে। একাকিত্ব মানুষের মনকে গ্রাস করে নেয় রাতের গভীরতার সাথে। সেভাবেই চেয়ারে বসে একজন হিসাব মেলাচ্ছে বহুত বছরের। তার মনে আছে হারানোর ভয়। অচেনা লোকটি কয়েকটি কালো গোলাপ রুহির ছবির সামনে এনে বিড়বিড় করে বলতে থাকে, তুমি আমার ভালোবাসা নাও। আসক্তি, এক ভয়ঙ্কর আসক্তি। এই আসক্তির টানে আমি মৃত্যু থেকে ফিরে এসেছে। মৃত্যু তোমার থেকে আমাকে দূরে সরাতে পারবে না। যেখানে ঈশান আর তুষার দূর চাই। তুমি আমার, তাই না লাঞ্জা? বলো না তুমি আমার। হ্যাঁ, তুমি শুধু আমার। তুমি ভালো না বাসলেও আমার, ভালোবাসলে আমার। ওরা আমাকে বাঁচতে দেবে না, তোমার কাছ থেকে আমাকে কেড়ে নেবে। আর তোমাকে দেখার খুব তৃষ্ণা জেগেছিল। হ্যাঁ, তোমাকে দেখতে হবে। বলে অচেনা ব্যক্তিটি বেরিয়ে যায় রুম থেকে। এদিকে রুহি ঘুমহীন বাসার বাইরে ছোট খাটো বাগানের বেঞ্চিতে বসে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে। তার চোখে নাই কোনো চিন্তা, কোনো ভাবনা, শুধু একরাশ হতাশা ছাড়া। কি সেই হতাশা? হ্যাঁ, আফসোস। হতাশায় রুহির জীবন পরিপূর্ণ। রুহি মৃদু হেসে বলতে থাকে, ফিরে আসো না, কতদিন দেখি না। দেখা দিলে তো ক্ষতি হবে না, বরং যে অসুখটা বেঁধেছে সেরে যাবে। তুমি কি চাও তুমি নামক অসুখটাতে আমি মরি? বলে কান্নায় ভেঙে পড়ে রুহি। এটি তার নিত্যদিনের সঙ্গী। হঠাৎ পেছনের কারো উপস্থিত টের পায়। চারিদিকে নিস্তব্ধতা। এই সময় কারো উপস্থিত রুহিকে চিন্তিত করে তোলে। হঠাৎ রুহির বুক ধড়ফড় করে ওঠে। এর সঠিক কারণ রুহি বুঝতে পারে না। রুহি নিজের বুকটা হাত দিয়ে চেপে ধরে চোখ খিচে বন্ধ করে পেছনের দিকে ফিরে। কিন্তু সে চোখ বন্ধ করে আছে, চোখ খুলছে না। অনাকাঙ্ক্ষিত
কাঙ্ক্ষিত ব্যক্তিটি ধীরে ধীরে রুহির দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ চারিদিকে মৃদু বাতাস বয়ে যায়, যার ফলে রুহির সেই অবাধ্য চুলগুলো বারবার মুখে আছড়ে পড়ে। সেটা দেখে আগন্তুক সেই অচেনা ব্যক্তিটি মৃদু হেসে আরেকটু কাছে গিয়ে রুহির চুলগুলো কানের পেছনে গুজে দেয়। হঠাৎ এই স্পর্শে রুহির সমস্ত শরীর শীতল হয়ে যায়, ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে। এই স্পর্শ সে আগেও পেয়েছে। কি দেবে এই অনুভূতির নাম রুহি? তার কি ভালো লাগছে এই অনুভূতিকে? সামনে থাকা অচেনা ব্যক্তি আরেকটু কাছে এগিয়ে আসে, যার ফলে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির হৃদয় স্পন্দন এর আওয়াজ রুহির কানে আবারও আসছে। অতি পরিচিত আওয়াজে রুহি ধীরে ধীরে চোখ খুলতে চায়। তাৎক্ষণিক কানে ফিস ফিস করে আওয়াজ আসে, চোখ খুলে আমি হারিয়ে যাবো লিলি আঞ্চল। তুমি কি চাও আমি হারিয়ে যাই? ভালো লাগছে না বুঝি আমার কাছে? ভুলে গিয়েছো আমায়? ভালোবাসে না বুঝি আমাকে? তাৎক্ষণিক রুহির বুক ধড়ফড়িয়ে ওঠে। ভালোবাসে না? হ্যাঁ, সে তো ভালোবাসে। সে তো তার ভালোবাসার আগুনে পুড়ছে। তখনই বলতে শুরু করে রুহি, আমার মৃত্যুর পরও আপনার অস্তিত্ব রয়ে যাবে আমার মাঝে, কারণ আপনাকে আমার আত্মা ভালোবেসেছিল, আর মৃত্যু তো হবে দেহের। অচেনা ব্যক্তিটি আলতো হাতে রুহির দুগাল স্পর্শ করে বলতে থাকে। রুহি কিছু বলতে যাবে, তাৎক্ষণিক সে নিজের অনুভূতি শূন্যহীন মনে করলো। কোথাও সেই অনুভূতি। রুহির ষষ্ঠ ইন্দ্রিয় অনুভব করলো আশেপাশে কেউ নাই। রুহি চোখ খুলতে ভয় পাচ্ছে, কিন্তু এখন তো সে চোখ খুলতে পারে। সেই অনুভূতি তো এখন সে অনুভব করতে পারছে না। তার স্পন্দনের স্বাভাবিক হয়ে গিয়েছে, কিন্তু কেন? তখনই চোখ মেলে তাকায় রুহি। কই, আশেপাশে কেউ তো নাই। তাহলে কি এতটাই তার ভ্রম ছিল? চারিদিকে চোখ বোলাতে থাকে, আবার হতাশাজনক দৃষ্টি নিক্ষেপ করে নিচের দিকে। মৃদু হেসে বলতে থাকে, এই অনুভূতি পাওয়ার জন্য যদি সারা জীবন চোখ বন্ধ করে থাকতে হয়, তাহলে আমি তাই থাকবো। এই স্বপ্নের জগতে যদি আমার সুখ থাকে, তাহলে বাস্তবে কেনই বা ফিরি? থাকি না এই ভ্রমরের দুনিয়াতে, যেখানে তুমি নামক অনুভূতি আছে। আমার সকল অনুভূতি তো তুমিতেই সমাপ্ত। আকাশ ফোনে কারো সাথে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছে। তোরা একটা কাজও ঠিক মতো করতে পারিস না। তোদেরকে কিসের জন্য পুষিয়ে রেখেছি আমি? ওই তুষারকে তোরা আটকে রাখতে পারলি না? কি করে পালালো? ঈশান জানলে তোদের সবকটাকে পুঁতে রাখবে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে খোঁজা শুরু কর, না হলে তোদের একটাকেও আস্ত রাখবো না আমি। বলেই আকাশ ফোনটা কেটে দেয়। চরম মেজাজে আসে সে। পেছনে ফিরতেই দেখে মেঘলাকে, অর্থাৎ ইরাকে দেখতে পায়। ইরা তার দিকে আশ্চর্যজনকভাবে তাকিয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই ইরা এসে আকাশের শার্টের কলার ধরে। অসভ্য লোক, আমার ভাইকে আটকে রেখেছে, ওকে কিডন্যাপ করে রেখেছেন আপনি। আপনার নামে কেস করব। আমি সাহস কি করে হয়? হ্যাঁ, এখানে আর এক মুহূর্ত থাকবো না। বলে উল্টো দিকে দৌড়ে পালাতে থাকে ইরা। এমনিতেও আকাশের মেজাজ চরম খারাপ, তার মধ্যে ইরার এরকম ব্যবহার আরও রাগ উঠে যায়। আকাশও ইরার পিছু নিতে থাকে। এক পর্যায়ে ইরাকে কোলে তুলে রুমের মধ্যে নিয়ে যায়। ছুঁড়ে বিছানায় ফেলে দু হাত দিয়ে ইরার গাল চেপে বলতে থাকে, আমার মাথা গরম করবে না ইরাবতী। আমি না চাইলে তুমি এখান থেকে এক পাও বের করতে পারবে না। আর বাই বাই করা বন্ধ করো, ও তোমার কোনো ভাই না। ইরা শুধু ব্যর্থার্থভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। কোনো কথা মুখ দিয়ে বের হচ্ছে না। আকাশ গটগট করে বাইরে বেরিয়ে যায়, আর রুমের দরজাটা বাইরে থেকে ভালো মতো দিয়ে যায়। তখনই আকাশের ফোনে ঈশানের কল আসে। কলটা রিসিভ করে ঈশান কিছু বলবে, তার আগে আকাশ বলতে শুরু করে, আমি জানি তুমি কি বলবে। ওকে হসপিটাল থেকে বের করতে কে একজন সাহায্য করেছে। আমার সন্দেহ মতো ওটা তুষার। প্রতিশোধের আগুন জ্বলছে আমার মধ্যে। শুধুমাত্র কোমায় ছিল বলে ওকে জীবিত রেখেছি। চাইলে ওকে আমি মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি ওকে ভয়ঙ্কর মৃত্যু দিতে চাই। শুধুমাত্র ওর জন্য আমি আমার মেঘ পাখিকে হারিয়ে ফেলেছিলাম। এখন আমি আবার ফিরে পেয়েছি, হারাতে পারবো না। আমার যত দ্রুত সম্ভব ওকে খোঁজার ব্যবস্থা করছি। তুমি ততদিন রুহিকে খেয়াল রাখো। ওকে কিছুতে বাইরে একা বের হতে দিবে না। রুহির সামনে ও একেবারে চলে আসলে সব কিছু শেষ হয়ে যাবে। ঈশান আর কিছু বলল না, চুপচাপ ফোনটা কেটে দিল। তারপরে বিছানায় গা
লাগিয়ে চোখ দুটো বন্ধ করলো। ঈশান চোখের সামনে শুধু রুহির চেহারাটা ভেসে আসছে। ঈশান মনে মনে আওড়াতে থাকে, তুমি সেই লাল গোলাপ যার পাহারাদার একরাশ কাঠার বাগান অতিক্রম করে আমি কখনো তোমাকে ছুতে পারিনি। কত শতবার চেষ্টা করে কত বিক্ষত হয়েছে শুধু তোমায় বাবু বলে। তুমি একবার জানতে যদি। ঈশান অফিসে বসে কাজ করছিল। হঠাৎ ফোনে রুহির কল আসছে দেখে ভ্রু কুঁচকায়। বিষয়টা অদ্ভুত হওয়ার কারণ হলো এখনো অবধি রুহি কখনো ঈশানকে নিজ থেকে কল দেয় নাই। আজ হঠাৎ কি মনে করে কল দিল সেটা নিয়ে চিন্তিত। ঈশান কলটা রিসিভ করে কিছু বলবে তার আগেই রুহিও পাশ থেকে বলতে শুরু করে, আপনি কোথায় আছেন? প্লিজ তাড়াতাড়ি আসুন, ওরা আমাকে মেরে ফেলবে। আমার খুব ভয় হচ্ছে, ওরা অনেকে আমাকে ধরে নিয়ে আসছে। রুহি, কোথায় আছো তুমি? আমাকে ঠিকানা বলো।